এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের যে আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে যে আমরা ভারতকে পারমিশন দিচ্ছি রাশিয়ান তেল কেনার। তার মানে আমাদের অবস্থা এখন কোথায় গেছে যে আমেরিকা আমাদেরকে পারমিশন দেবে যে আমরা কোন দেশের থেকে তেল কিনবো কি কিনবো না। আমাদের সার্বভৌমত্ব যে সম্পূর্ণভাবে বিক্রি করে দেওয়া হয়েছে এইটা বিষয়ে আমরা খুব পরিষ্কার। পেট্রোল ডিজেলের দামটাও একটা আকাশ ছোঁয়া জায়গাতে যাবে। তার কারণ হচ্ছে যতই আপনার মিডিয়া দেখাক আপনাকে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে বা ইন্ডিয়া অ্যাক্সেস পাচ্ছে, বিগত 4 বছর ধরে আমেরিকার ভিতরে এমন কোনো পপুলার সাপোর্ট নেই কোনো যুদ্ধের প্রতি। প্রায় 60%, 70%, কখনো কখনো 80% মানুষ বলছেন যে তারা এই যুদ্ধের পক্ষে নন। ফিলিস্তিনের গণহত্যার জন্যও এরা দায়ী, আগের যুদ্ধগুলোর জন্যও এরা দায়ী, এইভাবে পেট্রোল ডিজেলের যে লুট সেটার জন্য এরা দায়ী। ইসরায়েলের স্টেক অনেক বেশি বেড়ে গেছে। সে এখন নির্ধারণ করছে তার যার সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন রয়েছে, তার ওই অঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য যাকে যাকে প্রয়োজন রয়েছে সে তাকে ব্যবহার করছে। এটার পিছনে এপস্টিন ফাইলের একটা খুব বড় গুরুত্ব আছে। ইসরায়েলের পক্ষে থাকলে সম্ভবত ভারতে যে হিন্দুত্ববাদী রাজনীতি আছে সেই ইকুয়েশনটাতে সুবিধা হয়। আমি জানি না তারা কি খুঁজবে, মানুষ তাদের খুঁজবে যে এই সিলিন্ডারের দাম যত বাড়বে, যত কম গ্যাস বাড়িতে পৌঁছবে। আমার তো মনে হয় যে বিজেপি কি খুঁজবে না খুঁজবে সেটা হচ্ছে যে বিজেপি নিজের সিট খুঁজুক, কটা সিট পাবে। আমার ধারণা পশ্চিমবঙ্গে বিজেপির সিটের সংখ্যা 50-এর নিচে চলে যাবে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। দাদা, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ আবহ চলছে তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি ভারতেও পড়েছে। সেখানে গ্যাসের দাম, ডিজেল, পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে। সেই জায়গায় আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে বিলং করি তাদের ভীষণই কষ্ট। সেই জায়গা থেকে কি বলবেন? প্রথমত হচ্ছে এই অবস্থাটা খুব খারাপের দিকেই যাবে। এটা এখনো অবধি যেদিকে যাচ্ছে সেদিক থেকে মোটেই বোঝা যাচ্ছে না যে পরবর্তী 4-5 সপ্তাহে কি হতে চলেছে। কারণ ইতিমধ্যেই আমি যা শুনছিলাম আমাদের মানুষজনদের মধ্যেখানে যে কেউই নতুন করে বুকিং পাচ্ছেন না, নতুন করে বুকিং হচ্ছে না। একাধিক জায়গাতে ডোমেস্টিক ইউজ এবং বিজনেস ইউজ, এগুলো কমার্শিয়াল ইউজ, এগুলোকে আলাদা করা শুরু হয়ে গেছে। কমার্শিয়াল ইউজগুলো বন্ধ করা তো সম্ভব নয়, তার কারণ একাধিক বিশেষত রেস্তোরাঁগুলোতে এইটা একটা সমস্যা হবে। এমনকি রেস্তোরাঁ তো একটা ঠিক আছে, তাদের একটা বড় ব্যবসা, সেটা কোনো ক্ষেত্রে সেটা কর্পোরেট ব্যবসা, কিন্তু হকারদের ক্ষেত্রেও বিশেষত ফুড হকার যারা তাদের ক্ষেত্রেও একটা খুব বড় সমস্যা হবে, তার কারণ তারা এই শর্টেজটার মুখে পড়বেন। কাজেই বাইরের যে খাওয়া দাওয়া, নিম্ন মধ্যবিত্ত মানুষ অফিস যান যারা, স্কুল কলেজেও যায় যারা, তাদের সকলেরই বাইরে খাওয়ার যে পরিসরটা সেটাতে খুব বড় সমস্যা আসতে চলেছে। কারণ এখনও অবধি অনেকগুলো কথা হচ্ছে, মিটিং হচ্ছে। পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী একটা মিটিং করেছেন আমি দেখলাম, কিন্তু সেটা মূলত হোটেলের মানে বড় কিছু হোটেলের কর্মকর্তাদের সাথে। কিন্তু সামগ্রিকভাবে যেহেতু এটা অনেকটা বেশি কেন্দ্রীয় সরকার নির্ভর, দাম বাড়াটা তো খুব ন্যাচারাল ব্যাপার, তার কারণ শর্টেজ হচ্ছে, সরাসরি শর্টেজ হচ্ছে, কিন্তু দাম তো বাড়বেই। কিন্তু একই সঙ্গে এই যে কোনো রকম আমাদের এটা নিয়ে কোনো বিকল্প ব্যবস্থা নেই বা কোনো ভাণ্ডার তৈরি নেই যেখান থেকে এটার কোনো সলিউশন আসতে পারে। কাজেই কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে একেবারেই সদর্থক ভূমিকা নিচ্ছে না। আর দ্বিতীয়ত এই সমস্ত দাম বাড়ার সঙ্গে সঙ্গেই পেট্রোল ডিজেলের দামটাও একটা আকাশ ছোঁয়া জায়গাতে যাবে। তার কারণ হচ্ছে যতই আপনার মিডিয়া দেখাক আপনাকে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে বা ইন্ডিয়া অ্যাক্সেস পাচ্ছে বা কিছু কিছু জায়গাতে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের যে হোয়াইট হাউস থেকে আমি কালও দেখছিলাম যে সেখানে প্রেস কনফারেন্স করা হচ্ছে, আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে যে আমরা ভারতকে পারমিশন দিচ্ছি রাশিয়ান তেল কেনার। তার মানে আমাদের অবস্থা এখন কোথায় গেছে যে আমেরিকা আমাদেরকে পারমিশন দেবে যে আমরা কোন দেশের থেকে তেল কিনবো কি কিনবো না। মানে আমাদের সার্বভৌমত্ব যে সম্পূর্ণভাবে বিক্রি করে দেওয়া হয়েছে এইটা বিষয়ে আমরা খুব পরিষ্কার। তো রাশিয়া থেকে তেল না কিনতে পারলে খুব বড় পরিমাণে এবং হরমুজ প্রণালীতে যদি আমরা সত্যি আটকে যাই, এবং যে খবরটা খুব বেশি প্রচার হচ্ছে না যে ইরানে কিন্তু একটি তেলের ট্যাঙ্ক হরমুজ প্রণালী থেকে আসছিল, সেখানে কিন্তু সেটা ভারতের দিকেই আসছিল এবং ভারতের জন্যই সেটা আসছিল, সেখানে কিন্তু হামলা হয়েছে এবং একজন ভারতীয় মারা গেছেন। সুতরাং আমরা আমাদের যে সমুদ্র অঞ্চল সেখানে ইরানি নৌবহরের সঙ্গে যা করেছি এটা ইরান ভুলে গেছে বলে আমার মনে হয় না।
কাজে এইটা এত তাড়াতাড়ি সলভ হবে না, কারণ আমাদের ভূমিকা অত্যাধিক রকমভাবে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে চলে যাওয়ায় ইরান এটাকে খুব ভালোভাবে নেয়নি। আমেরিকা আবার বলছে যে সব রকম তারা সহায়তা করবেন এবং অস্ত্র দিয়ে সাহায্য করবেন, এবং 24 ঘন্টা দেখা যাচ্ছে আমেরিকার নিজের 12 কোটি হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। তাহলে কি কোথাও গিয়ে কি আমেরিকা এটা ভুল করছে বলে মনে হচ্ছে না, যে এত টাকা খরচ করছে, এত যদি কোনো শুরু না হয়? অন্যদিকে ইরান বলছে যে না, আমরা যুদ্ধ থামাবো না, অন্যদিকে শর্ত চাপাচ্ছেন তারা। এক হচ্ছে প্রথমত আমেরিকা এখনও অবধি আজ অবধি যতগুলো যুদ্ধ করেছে কোনোটাতেই তো সে সফল নয়, সব জায়গাতেই তাকে 20 বছর পরে হলেও চলে যেতে হয়েছে। সে এই যুদ্ধের ফাঁকে যুদ্ধাস্ত্রের একটা ব্যবসা করেছে। আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের যে দেশে এই মধ্য এশিয়ার যে দেশে এই ধরনের হামলাগুলো আগেও হয়েছে, ইরাক, ইরান, এখানে কেন হচ্ছে তার সবথেকে বড় কারণ হচ্ছে যে রাশিয়া এক অর্থে তেলের বাজারে একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে চলে এসছে। আর দ্বিতীয়ত দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি, এটা আজকের ব্যাপার না, যে আমেরিকা সবসময় পেট্রোল এবং ডিজেল, বিশেষত ফসিল ফুয়েলের যে বড় ইন্ডাস্ট্রি আছে সেটাকে নিজের হাতে রাখতে চেয়েছে, অর্থাৎ সে চেয়েছে এটাকে কন্ট্রোল করবে। এখন আমেরিকার পাপেট যেসব দেশ আছে মধ্য এশিয়াতে, সৌদি আরবের মতো, যারা ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে অনেকটা বেশি কাজ করে এবং তাদের কথাতেই ওঠা বসা করে, তাদের তেলের ভাণ্ডার কিন্তু আমেরিকার হাতে চলে গেছে। ইরাকেও যে যুদ্ধ হয়েছিল, যাতে বিপুল টাকা খরচা হয়েছিল এবং যুদ্ধাস্ত্র কেনাবেচা হয়েছিল, সেখানেও কিন্তু আমেরিকা সফল নয়, কিন্তু তারা এই পেট্রোলিয়ামের যে সম্পদ এগুলোকে তারা করায়ত্ত করতে পেরেছিল, কিন্তু ইরানে পারেনি। আমেরিকা কি কোনোভাবে ভুলে যাচ্ছে যে ইরানেরও অস্ত্র মজুত করা রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে আমেরিকার নিজের মানুষদের ওপর কর চাপানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরও তো একটা শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সব কিছুতে একটা সমস্যা রয়েছে। প্রথমত হচ্ছে বিগত 3-4 বছর ধরে আমেরিকার ভিতরে এমন কোনো পপুলার সাপোর্ট নেই কোনো যুদ্ধের প্রতি। ভেনেজুয়েলার ক্ষেত্রেও এই সাপোর্টটা নেই এবং গাজার ক্ষেত্রেও এই সাপোর্টটা নেই, এবার এখন ইরানের ক্ষেত্রেও এই সাপোর্টটা নেই। প্রায় 60%, 70%, কখনো কখনো 80% মানুষ বলছেন যে তারা এই যুদ্ধের পক্ষে নন, কারণ তাদের এদের সামগ্রিকভাবে তাদের যে ডোমেস্টিক ইকোনমি সেখানে বিশাল রকমভাবে এটার প্রভাব পড়ছে। কিন্তু এটা বুঝতে হবে যে আমেরিকা তো আসলে আজকে আর আমেরিকার নিজের জায়গা থেকে কতটা কাজ করছে, এর থেকে অনেক বেশি তারা ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্য এই যুদ্ধটা শুরু করেছে। আসলে এখন একটা সম্পূর্ণ উল্টো দিকে সব কিছু যাচ্ছে। ইসরায়েলের স্বার্থ এবং জায়নবাদী যে রাজনীতি, তার যে স্বার্থ ওই অঞ্চলে, সেইটা রক্ষা করা, ফিলিস্তিনকে কোনোভাবেই স্বাধীন না হতে দেওয়া এবং ইরানের শক্তি হ্রাস করে বাকি মধ্য এশিয়ার দেশগুলোর মতো পাপেট গভর্নমেন্ট বসিয়ে রাখা এবং এই পেট্রোলিয়ামটাকে সম্পূর্ণ রকমভাবে আমেরিকার হাতে নিয়ে যাওয়া, এই সমস্ত যে স্বার্থগুলো দেখা যাচ্ছে, এগুলোতে সমস্তটাতে ইসরায়েল এবং আমেরিকা একসাথে কাজ করতো, বহুদিন ধরেই করতো, আজকে থেকে করছে এরকম নয়। ফিলিস্তিনের গণহত্যার জন্যও এরা দায়ী, আগের যুদ্ধগুলোর জন্যও এরা দায়ী, এইভাবে পেট্রোল ডিজেলের যে লুট সেটার জন্য এরা দায়ী। কিন্তু এখন একটা নতুন জিনিস তৈরি হচ্ছে যে ইসরায়েলের স্টেক অনেক বেশি বেড়ে গেছে। সে এখন নির্ধারণ করছে তার যার সঙ্গে যুদ্ধ করার প্রয়োজন রয়েছে, তার ওই অঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য যাকে যাকে প্রয়োজন রয়েছে সে তাকে ব্যবহার করছে। এটার পিছনে এপস্টিন ফাইলের একটা খুব বড় গুরুত্ব আছে। তার কারণ এপস্টিন ফাইলের মাধ্যমে আসলে সারা পৃথিবীর অলমোস্ট সমস্ত বড় রাজনৈতিক নেতাদের ব্ল্যাকমেল করার মতো ছবি এবং ভিডিও ইসরায়েলের কাছে ভায়া মোসাদ রয়েছে। অর্থাৎ এপস্টিন ফাইলসে যে ধরনের ভয়ানক ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো সমস্তটাই কিন্তু ভায়া মোসাদ সমস্ত রাজনেতাদের নামে এরকম ফাইল বানানো রয়েছে। এবং শুধুমাত্র নেতারা নয়, এখানে ব্যবসায়ীরা আছে, বড় ফিল্ম স্টারেরা আছেন, গায়ক গায়িকারা আছেন, সামাজিকভাবে যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল সারা পৃথিবীর ক্ষেত্রে, তাদের প্রত্যেকের নাম আছে। এখানে বিল গেটসের নাম আছে, এলন মাস্কের নাম আছে, এখানে ডোনাল্ড ট্রাম্পের নিজের নাম আছে এবং খুব সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে নাম আছে, নরেন্দ্র মোদীর নাম আছে। কাজেই এই সমস্তটা জুড়ে আমরা বুঝতে পারছি যারা যারা এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যাচ্ছে তাদের সকলেরই দেখবেন এপস্টিন ফাইলের নাম। নরেন্দ্র মোদী তো নিজে বলেছেন যে ইসরায়েল হচ্ছে পিতৃভূমি, তাহলে কি সবটাই এপস্টিন ফাইলের জন্য? একেবারেই তাই, নয়তো কি, মানে ভারতবর্ষের কোনো নাগরিকের কাছেই তো পিতৃভূমি বা মাতৃভূমি যাই হোক, সেটা তো ভারতবর্ষ, সেটা তার নিজের দেশ। আমি কেন অন্য একটা দেশকে পিতৃভূমি বলতে যাব? এবং যে সময় দাঁড়িয়ে সারা পৃথিবীর মানুষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নও, যে দেশগুলো এতদিন অবধি এই ফিলিস্তিনের বিষয়ে চুপ করেছিল, কথা বলছিল না, তারাও কিন্তু এখন অ্যাক্টিভলি এখানে তারা ইসরায়েলকে বয়কট করছে।
কেউই কিন্তু ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছে না। সারা পৃথিবীতেই কিন্তু একটা ইসরায়েল বিরোধী আবহাওয়া রয়েছে, তার মধ্যে উনি ইসরায়েলে গেছেন। এবং আমরা এই ট্রেড ডিলটার সময়ও দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে যে ট্রেড ডিলটা হচ্ছে এটা একটা অসম ট্রেড ডিল। এখানে আমার দেশের কৃষি, আমার দেশের অসংগঠিত ক্ষেত্র, আমার দেশের বিভিন্ন যে শ্রম নির্ভর যে ক্ষেত্রগুলো আছে এবং এক্সপোর্ট ইম্পোর্টের যে ইকুয়েশন আছে, সেটা দেখা যাচ্ছে যে আমেরিকার শর্তটা আমরা পুরোটাই মেনে নিচ্ছি। সুতরাং ডোনাল্ড ট্রাম্প হোক, মোসাদ হোক, সেটা ইসরায়েলের সরকার হোক, তাদের কাছে নিঃসন্দেহে নরেন্দ্র মোদী সম্পর্কে এমন কিছু রয়েছে যেটা তাকে বাধ্য করছে এই ধরনের কাজ করার জন্য। এবং ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কি কোনোভাবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে? না, এটা আসলে আমার নিজের মনে হয় যে আজকের পৃথিবীতে সামগ্রিকভাবে একটা অঞ্চলের যুদ্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা কম। এটা হওয়ার হয়তো নয়। আর বিশেষত চীন এবং রাশিয়া সরাসরি এই যুদ্ধটাতে অংশগ্রহণ করছে না, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে তারা একটা প্যাসিভ সাপোর্ট দিচ্ছে। এবং রাশিয়ার ক্ষেত্রে এটা হয়তো প্যাসিভও নয়, তারা হয়তো অস্ত্র যোগান দিচ্ছে। এবং চীন একটা বাণিজ্যিকভাবে এবং অর্থনৈতিকভাবে এই জিনিসটাকে সাপোর্ট করবে। তারা ইরানের যে ক্ষয়ক্ষতিও হচ্ছে, যেহেতু ইরানের তেলের অ্যাক্সেস তারা সম্পূর্ণভাবে পেয়ে যাচ্ছে, হরমুজ প্রণালীতে সবাইকে আটকানো হয়েছে, চীনকে কিন্তু আটকানো হয়নি। তাদের কিন্তু পুরোপুরি অ্যাক্সেস রয়েছে, তারা কিন্তু তেল নিতে আটকানো হয়নি, কাজে তারা পুরো অ্যাক্সেসটা পাচ্ছেন। এবং এক্ষেত্রে ভারতের স্ট্যান্ডটা এমনিতেও ভারতের ক্ষেত্রে ভারতের পুরনো বন্ধু ইরানের সঙ্গে ভারতের বন্ধুত্ব অনেক পুরনো, কিন্তু যেহেতু বিগত 10-15 বছর ধরে আমাদের সব পুরনো বন্ধুত্বই আস্তে আস্তে সমস্ত দেশের সঙ্গে পাল্টাচ্ছে এবং আমরা অত্যাধিক বেশি ইসরায়েলের দিকে ঝুঁকে যাচ্ছি, তার কারণ ইসরায়েলের পক্ষে থাকলে সম্ভবত ভারতে যে হিন্দুত্ববাদী রাজনীতি আছে সেই ইকুয়েশনটাতে সুবিধা হয়। কারণ সে একটা মুসলমান বিরোধী একটা আবহাওয়া থেকে সে একটা গণহত্যা চালাচ্ছে, সে একটা আদর্শগত জায়গা থেকে জায়নবাদ কাজ করছে, কাজেই সেই আদর্শের সঙ্গে হিন্দুত্ববাদীদের সম্পর্কটা খুব কাছাকাছি। সেই কারণে দেশের ফরেন পলিসি তারা পাল্টে দিয়েছে। আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আমরা সবসময় ইরানের পক্ষে ছিলাম, আজকে বলে নয়। এটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে সবসময়, মানে জ্যোতি বসু, ইন্দিরা গান্ধী, এইটা তো বাদ দিন, এটা এদের তো ছিলেনই, এমনকি অটল বিহারী বাজপেয়ী পর্যন্তও কিন্তু ফিলিস্তিনের পক্ষেই ছিলেন। কিন্তু এই সময় এটা আর মানা হচ্ছে না। একেবারে শেষ প্রশ্ন করব। আমরা জানি সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখতে পেয়েছি তার কিছুদিন আগে থেকেই বা 2 মাস আগে থেকেই কেন্দ্র সরকার থেকে এবং বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা রোহিঙ্গা খুঁজতে ব্যস্ত ছিল। এখন কি তারা রোহিঙ্গা খোঁজা বন্ধ করে কম দামের গ্যাস খুঁজবেন? আমার তো মনে হয় যে বিজেপি কি খুঁজবে না খুঁজবে সেটা হচ্ছে যে বিজেপি নিজের সিট খুঁজুক, কটা সিট পাবে, কারণ 200 পার করবেন। হ্যাঁ, ওটা 2024-এও বলেছে, ঠিক আছে, সেটা আমরা দেখেছি। আমার ধারণা পশ্চিমবঙ্গে বিজেপির সিটের সংখ্যা 50-এর নিচে চলে যাবে। কাজে সেইটা তারা ভাবুক যে তারা কি করে এটাকে করবে এবং তারা খুঁজুক যে, এবং আমি জানি না তারা কি খুঁজবে, মানুষ তাদের খুঁজবে যে এই সিলিন্ডারের দাম যত বাড়বে, যত কম গ্যাস বাড়িতে পৌঁছবে, তত মানুষ তাদের খুঁজে বার করে করে তাদের কাছে এই জবাবগুলো চাইবে। প্রথম জবাবটা চাইবে এই 1,24,28,00,000 মানুষের যাদের নাম কাটা হয়েছে, আর দ্বিতীয় জবাবটা চাইবে যাদের বাড়িতে আজকে এই গ্যাসের দাম বাড়ার জন্য বা তেলের দাম বাড়ার জন্য রান্নাটা হবে না। তারা শুভেন্দু অধিকারীকে খুঁজে বার করে সে রোহিঙ্গা কি রোহিঙ্গা না এটা তারা বিচার করবে। এটা ওদের হাতে আর কিছু নেই যে বলার মতো।